فضای غبارآلوده استدیوم ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা, তেহরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি নেতানিয়াহুর, বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। যমুনায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, সম্মতি দিয়েছে রাজনৈতিক দলগুলোও। লন্ডন বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ, সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক। পত্রিকায় বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই চলবে বিচার, জানালো প্রসিকিউশন। জাতিসংঘ দলের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক, গুমের বিচারে হচ্ছে আইন। এবং ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি সহ ৩ অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি দুদকের। সাবেক রাষ্ট্রদূত মুনা দম্পতির অর্থ পাচার অভিযোগের অনুসন্ধান শুরু। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIBর ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। উপস্থাপক সংবাদ পরিবেশনের সময় হামলার শিকার হয় ভবনটি। তেহরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছেন নেতানিয়াহু। সংঘাতের চতুর্থ দিনে ইসরায়েলের বিভিন্ন শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে, ইরানেও বাড়ছে প্রাণহানি। নিহত হয়েছেন বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান। এদিকে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর সরাসরি সংবাদ প্রচারের সময় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সংবাদ উপস্থাপক। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ও রেডিও ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। এর আগে ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হন IRGCর গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি, ডেপুটি জেনারেল হাসান মোহাক্কেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাঘেরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানের সম্পূর্ণ আকাশসীমা বর্তমানে ইসরায়েলের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সোমবার তেলনভ বিমানঘাঁটি পরিদর্শনের পর এ কথা জানান তিনি। এর মধ্যে সোমবার সন্ধ্যায় তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোয়াইট হাউসের 2 শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল হত্যার পরিকল্পনা করলেও তাতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যায় ইসরায়েলের দিকে। জেরুজালেমে বেজে ওঠে সাইরেন। স্থানীয় সময় সোমবার ইসরায়েলে গেল কয়েকদিনের মধ্যে ভয়াবহ হামলা চালায় ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে হাইফায় ক্ষতিগ্রস্ত হয় তেল শোধনাগারের পাইপলাইন ও ট্রান্সমিশন লাইন। পেতা তিকভাতেও বহু ভবন ক্ষতিগ্রস্তের পাশাপাশি আহত অনেকে। ইসরায়েল ইরান বাড়তি উত্তেজনা ঘিরে ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার জরুরি বৈঠকে সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনায় হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে এখনও পার্শ্ববর্তী এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক। ইস্পাহানের 4টি স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসমাইল ফেকরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত কয়েক সপ্তাহে দেশটিতে এ নিয়ে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। উত্তেজনা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ায় ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান। বেলুচিস্তানের 5টি জেলা সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে বাণিজ্যিক কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তি। শান্তি ফেরাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দায় নেবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংঘাত থামাতে জাতিসংঘ, OICর মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের। যুদ্ধ ছড়িয়ে পড়লে কেবল মধ্যপ্রাচ্য নয়, মাসুল গুনতে হবে গোটা বিশ্বকে। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ কূটনীতিকদের। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে মাসুল গুনতে হবে পুরো বিশ্বকেই। ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তিরা। তবে যুদ্ধ খেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র তার দায় নেবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ইরান যে পাল্টা আক্রমণ করছে, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছি যে সেখানে চীন এবং রাশিয়া তাদেরকে
সশস্ত্রভাবে সহায়তা করছে এরকম রিপোর্ট আসছে, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলো। কাজে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, আরেকদিকে চীন এবং রাশিয়া, এদেরও একটা একে অপরের শক্তি প্রদর্শনে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটার মধ্যে দিয়ে এ যুদ্ধ এখনই থামানো না গেলে হুমকির মুখে পড়বে তেল সরবরাহ, ব্যাহত হবে বিশ্ব বাণিজ্য, যার মাসুল গুনতে হবে গোটা বিশ্বকে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে তেলের সাপ্লাই, বিশ্বব্যাপী তেলের সাপ্লাই কমে যাবে, তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে, আমাদের মতো দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। আমরা ওখান দিয়ে ব্যবসা বাণিজ্য, আমাদের রপ্তানি বাণিজ্য চলে ওখান দিয়ে, সেটা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তাদের চাকরি বাকরি ব্যাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সংকটে জাতিসংঘ বা ওআইসির মতো আন্তর্জাতিক বা আঞ্চলিক জোটগুলোও কোনো কাজে আসছে না। আলোচনার টেবিলকেই একমাত্র ভরসা মানছেন কূটনীতিকরা। 2003 সালে মার্কিনীদের ইরাক আক্রমণের পর থেকেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। শান্তি ফেরাতে ঐক্য পুনরুদ্ধারকেই একমাত্র সমাধান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে ইসিকে দ্রুত বার্তা দিতে হবে সরকারকে। এদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা তার। নির্বাচন, সংস্কার, বিচার সহ নানা বিষয়ে সম্প্রতি লন্ডনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান সংকট উত্তরণে এ বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন প্রায় সব মহলেই। ওই বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, জনগণের দ্রুত নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশের মানুষের রোজার আগে নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া। এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আগামী জাতীয় নির্বাচন এবং ইউনূস তারেক বৈঠক নিয়ে আলোচনা করেন তারা। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচনের সময়সীমা নির্ধারণের পর দেশের পরিবেশ উন্নত হওয়ায় মানুষ ভোট দিতে আগ্রহী। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সিদ্ধান্ত এখন দ্রুত বাস্তবায়ন করতে হবে সরকারকে। লন্ডনের বৈঠকে বর্তমান সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা না হলেও সরকারের কার্যক্রমকে নির্বাচিত সংসদ অনুমোদন দেবে। কারো দায়মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। একই আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা দেশের স্বার্থে সংকট মোকাবেলায় সরকারকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারা দুজনেই ভারতে পালিয়ে আছেন। পুলিশের এমন রিপোর্ট এবং চিফ প্রসিকিউটরের আবেদনে শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সোমবারও শেখ হাসিনার মামলার শুনানির দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধীরে ধীরে মূল বিচারের দিকে এগোচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলা। 16 জুলাই থেকে 5 আগস্ট এই 3 সপ্তাহে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মামলা এখন বিচার প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে রয়েছে।
সোমবার পুলিশের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর। মঞ্জুর করেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটর বলছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও 24 জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। শেখ হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেবে রাষ্ট্র। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। গত 1 জুন ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সোমবারও দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। চিফ প্রসিকিউটর বলছেন, এসব বিষয় আমলে নিচ্ছে না প্রসিকিউশন। তাদের লক্ষ্য বিচার নিশ্চিত করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে সভায় এ নির্দেশ দেন তিনি। 2014, 2018 এবং 2024 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকারের অধীনে। ভোট কারচুপি, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ব্যবহার, ফলাফল নিয়ন্ত্রণ সহ নানা অভিযোগ ওঠে সে সময়। এসব নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন তিনি। যা নিয়ে পরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও মোহাম্মদ আয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অতীতের 3টি বিতর্কিত নির্বাচন আয়োজনে সরকারি কর্মকর্তাদের ভূমিকা তদন্ত ও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলেও বৈঠকে জানান নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে এবং এর অধীন স্থায়ী কমিশন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘের গুম সম্পর্কিত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে কথা জানান তিনি। বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী প্রতিনিধি দল। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দলটির সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, গুম সংক্রান্ত কমিশনের মেয়াদ বৃদ্ধি করা এবং নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে কারিগরি সহযোগিতা দিতে জাতিসংঘ দলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। গুম বিষয়ক যে কমিশনটা আছে ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এর অধীন স্থায়ী কমিশন গঠনের চিন্তাভাবনা রয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাআল্লাহ করতে পারবো। বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের ক্ষেত্রে নিখোঁজ সনদ দেওয়ার বিষয়টিও আইনে যুক্ত করার পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
গত দেড় দশকে বাংলাদেশে গুমের ঘটনায় চলমান তদন্তে জাতিসংঘকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গুম কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে। বাংলাদেশ সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানস্কা সহ দুজন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি বলেন, গুমের ঘটনার রহস্য উন্মোচনে চলমান তদন্তে জাতিসংঘের সহায়তাকে স্বাগত জানাবে বাংলাদেশ। জাতিসংঘের কর্মকর্তারা গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের প্রশংসা করেছেন। এ সময় বারানস্কা প্রধান উপদেষ্টাকে জানান, তারা ঢাকার বাইরেও গুমের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবেই ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতি করেছেন। এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশি হিসেবেই অভিযুক্ত টিউলিপকে বিচারের মুখোমুখি করা হবে। আর ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের পর এবার যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের সম্পদ জব্দে চিঠি দিয়েছে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি দুদকের। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ ৩টি মামলায় অভিযুক্ত টিউলিপের বিরুদ্ধে এবার মৎস্য খামার, আয়কর নথিতে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি সহ নানা তথ্য মিলেছে অনুসন্ধানে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রত্যাশা সহ দুদকের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ করছেন টিউলিপ সিদ্দিক। দুদক চেয়ারম্যান বলছেন, বাংলাদেশি নাগরিক হিসাবে দুর্নীতি করলেও নিজেকে আড়াল করতে ব্রিটিশ নাগরিকের পরিচয় ব্যবহার করছেন তিনি। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। এদিকে আওয়ামী লীগ শাসনামলে প্রায় ৬ বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করা সাইদা মুন তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে ৯ ব্যাংক থেকে ঋণের ২,০০০ কোটি টাকা উত্তোলন করে পাচারের অভিযোগ করা হয়েছে। ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ২,০০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের ১,৫০০ কোটি টাকা সম্পদ জব্দের পর এবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ২ ছেলের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করতে চিঠি দিয়েছে দুদক। আকবর সুবহান সাহেবের ২ ছেলে সাফিয়ান এবং সাদাত, এই দুজনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। এদিন দুদকের আবেদনে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বিদেশে থাকা সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন তারা। মঙ্গলবার ডাক দিয়েছেন বড় জমায়েতের। আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটির পর সচিবালয়ে ফের বিক্ষোভ করেছেন তারা। সোমবার বেলা ১১টার দিকে দপ্তর ছেড়ে জনপ্রশাসন ভবনের নিচে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অধ্যাদেশ বাতিলের দাবিতে দেন স্লোগান। এ সময় ঐক্যফ্রমের নেতাকর্মীরা বলেন, অধ্যাদেশটি বাতিল না করলে সারা দেশে একযোগে শুরু হবে আন্দোলন। কর্তৃপক্ষের নিকট আমার কথা থাকবে, আপনারা কোনো তালবাহানা না করে, কোনো সংশোধনী এই বংশ আলাপ না করে সরাসরি এই আইনটা প্রত্যাহার করার পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা শুধু দেখতে চাই এই অধ্যাদেশ বাতিল হয়েছে। আমরা কিন্তু এখনো গেট বন্ধ করার হুমকি দেয়নি। যদি আমাদেরকে আগুনে জ্বালিয়ে আপনারা খেলা করতে চান, আমরা এমন খেলা খেলবো আপনারা ঘরে ঢুকতে পারবেন না। পরে মিছিল নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টাকে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এর আগে আইন উপদেষ্টা জানান, সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সরকারি কর্মচারী যে আইন আছে, এখানে অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। আমরা মিটিংয়ে বসে আমাদের সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল, কাগজগুলো আমার কাছে আছে, সেগুলি আমরা কি বিবেচনা করব, কিভাবে করব সেটা ঠিক করব। ঠিক করার পর ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের। প্রসূন আশিস,
সময় সংবাদ, ঢাকা। একদিকে মেয়র পরিচয়ে ব্যানার টানিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের, আরেকদিকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তার সমর্থকদের অবস্থান কর্মসূচি। এমনই বিরল পরিস্থিতির সাক্ষী হল ঢাকা দক্ষিণ সিটি। ইশরাকের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথ ছাড়াই মেয়রের আসনে বিএনপি নেতা ইশরাক হোসেন সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়, গ্রহণ করেন সম্মাননা ক্রেস্ট। সোমবার সকালে মেয়র পরিচয় দেয়া ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন তিনি। জরুরি সেবার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে বলেন ইশরাক হোসেন। প্রত্যেকটি ওয়ার্ডে যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। মেয়রের বৈধতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন দাবি করেন, রাজনৈতিক কারণেই তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। ডেঙ্গু মোকাবিলায় 70টি ওয়ার্ডের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন ইশরাক হোসেন। মঙ্গলবারও জরুরি পরিষেবা নিয়ে আলোচনা করবেন তিনি। বুধবার বসবেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে সোমবারও অবস্থান নেন তার অনুসারীরা। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সরকারের প্রতিশ্রুতি দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত না করলে আগামী 21 জুন লাগাতার কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন এমপিও শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। গত 11 মার্চ শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় থেকে মে মাসের মধ্যে এমপিও ভুক্তির পরিপত্র জারি করে জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন দেওয়ার কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। অবিলম্বে সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান। দাবি আদায় না হলে আগামী 21 জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। আমাদের সাধ্যমতো সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্তির ব্যবস্থা। এবার ঈদযাত্রায় 415টি দুর্ঘটনায় প্রাণ গেছে 427 জনের। সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। প্রাণহানি কমাতে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধ সহ 12টি দাবি সংগঠনটির। ঈদের ছুটিতে শেকড়ে ফেরার আনন্দ কখনো কখনো রূপ নেয় বিষাদে। বেপরোয়া গতি, অদক্ষ চালক ও মহাসড়কে 3 চাকার যানের দাপটে দুর্ঘটনা বেড়ে যায় কয়েক গুণ। এবার ঈদযাত্রায় দুর্ঘটনার পরিসংখ্যান জানাতে সোমবার সকালে ডিআরইউয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের দেয়া তথ্য মতে গত 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনায় মারা গেছেন 427 জন, আহত হয়েছেন 1194 জন। শুধু সড়ক পথেই প্রাণ হারিয়েছেন 390 জন। দেশের সড়ক মহাসড়কে বৃষ্টির কারণে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এইসব গর্তের কারণে বেপরোয়া গতির যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে। সংগঠনটির মহাসচিব জানান, এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। ঈদযাত্রায় সড়কে প্রাণহানি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধ ও ঈদের আগে 4 দিন ছুটি সহ 12টি দাবি তুলে ধরেন তিনি। ঈদে যাতায়াত ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এবারের ঈদে 134টি মোটরসাইকেল দুর্ঘটনায় 147 জন নিহত, যা মোট দুর্ঘটনার 35.35%। গত ঈদুল আজহার তুলনায় এবার সড়কে দুর্ঘটনা বেড়েছে 22.65%। প্রাণহানি বেড়েছে 16.07%। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড-19। একদিকে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি জনমনেও বাড়ছে আতঙ্ক। করোনা মোকাবেলায় কতটুকু প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো? কতটুকুই বা সক্ষমতা রয়েছে প্রতিরোধে? রাজধানীর বেশ কিছু হাসপাতাল ঘুরে সে খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব।
ক্যামেরায় ছিলেন মোস্তাফিজুল হক এবং আকাশ এবং SM সালাউদ্দিন। কোভিড-19 বা করোনা ভাইরাস মনে করিয়ে দেয় দুর্বিষহ এক স্মৃতির কথা, যে স্মৃতিতে ভেসে ওঠে অবরুদ্ধ নগরীতে বন্দি জীবন আর চারপাশে শুধুই লাশের মিছিল। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো সে ভাইরাস ফের কড়া নাড়ছে দুয়ারে। দেশজুড়ে বাড়ছে সংক্রমণ, সেই সঙ্গে জনমনেও বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় 14 জুনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার, তবে তা এখনো চালু হয়নি সব হাসপাতালে। এ যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করার প্রস্তুতি চলছে, আর গাইনি রোগীদের নেওয়া হবে অন্য ইউনিটে। করোনা কর্নার চালু হয়নি তা মানতে নারাজ এই হাসপাতালের উপপরিচালক। তার দাবি, করোনা রোগীকে সেবা দিতে তারা প্রস্তুত। রোগী আসলে আমরা তাৎক্ষণিক সেবা দিতে পারবো, সেটা মানে বেড রেডি হয়নি, সব রেডি আছে। হ্যাঁ, বেডও রেডি আছে, জাস্ট না ওটা গাইনি না, ওটা আইসোলেটেড ওয়ার্ড। আমরা সাময়িকভাবে গাইনি ওয়ার্ডকে দিয়েছিলাম, এখন যেহেতু কোভিডের জন্য আবার আইসোলেট করা লাগছে, এবার চোখ ফেরাবো মহাখালীর DNCC ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। করোনা মোকাবেলায় প্রস্তুত দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতাল, যেখানে নমুনা সংগ্রহ বুথ, প্যাথোলজি এবং RT-PCR ল্যাব সবগুলোতেই চলছে কর্মযজ্ঞ। প্রস্তুত করা হয়েছে 3 শতাধিক শয্যাও। আমরা 100% প্রস্তুত আছি। এখন আমাদের 13 জন কোভিড পেশেন্ট ভর্তি আছে, আমাদের 300টি বেড হচ্ছে আমাদের রেডি আছে এবং 1000 বেড নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা সেই বেডগুলো প্রস্তুত করব এবং আমরা আমাদের দিক থেকে 100% সাপোর্ট দিতে পারব। করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুতি সেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ম্যানেজমেন্টের জন্য আমরা ইনিশিয়ালি একটা কর্নার সিলেক্ট করেছি। আমাদের 2-4 জন রোগী যদি হয় ওখানে রাখবো। এরপরের আমাদের স্টেপ হচ্ছে আমাদের যে একটা আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে যদিও এখন অন্য রোগীরা থাকে, ওইটা আমরা ভ্যাকেন্ট করে আমরা ওখানে করোনা রোগী রাখবো। করোনা কর্নারে এরই মধ্যে রোগী ভর্তি শুরু হয়েছে বলেও জানান ঢাকা মেডিকেলের পরিচালক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে করোনা ও ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আসন্ন HSC ও সমমানের পরীক্ষায় মাস্ক পরিধান সহ 7 দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা কেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্প্রে করতে হবে মশা নিধনের ওষুধ। পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করা যাবে না। এবার HSC ও সমমান পরীক্ষা শুরু হবে 26 জুন। সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,822 জন শিক্ষক নিয়োগে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। সোমবার NTRCA সদস্য শাহাদাত হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুল ও কলেজে 46,211, মাদ্রাসায় 53,501 এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110 পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগামী 22 জুন দুপুর 12টায় NTRCA ও টেলিটকের ওয়েবসাইটে 1,822টি শূন্যপদের পদভিত্তিক তালিকা ও আবেদন ফর্ম প্রকাশ করা হবে এবং সেদিন থেকেই আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স চলতি বছরের 4 জুন সর্বোচ্চ 35 বছর বা তার কম হতে হবে। এছাড়া শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে হতে হবে। রাজধানীতে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করার ঘটনার প্রতিবাদে ওই মিছিল করেন তারা। রাতে মিছিলটি শাহজাদপুরের কনফিডেন্স সেন্টারের সামনে থেকে শুরু হয়ে নতুন বাজার ও প্রগতি সরণির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, পটুয়াখালীর বিএনপি নেতা হাসান মামুন ও তার অনুসারীরা সম্প্রতি নুরুল হককে অবরুদ্ধ এবং গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলা চালান। হাসান মামুন সহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা। ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্যোগেই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান ট্রাম্প।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে করুণ পরিণতির হুমকি দেন ইরানকে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশার আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ভয়াবহতা। অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, উদ্বেগ আর উৎকণ্ঠায় পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং তা হবেই। এ নিয়ে প্রচুর টেলিযোগাযোগ ও বৈঠকও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনে তার ভূমিকার স্বীকৃতি অনেকেই না দিলেও সাধারণ মানুষ তা বোঝে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ, ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনায় শান্তি প্রক্রিয়া এগিয়ে চলার পেছনে তার ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের সংঘাত সহজেই শেষ করার দাবি করে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানালে তার চরম পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া পূরণ অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার হলেই চুক্তি অর্থবহ হবে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরান জুড়ে টার্গেট করে আঘাত হানতে পারছে, তাই ইসরায়েল এমন কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে না। সাক্ষাৎকারে নেতানিয়াহু একাধিকবার ট্রাম্পের প্রশংসা করে বলেন, তারা সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছেন। যদিও ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ১১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6-এর প্রধান হিসেবে নিয়োগ পেলেন কোনো নারী। ব্লেজ মেট্রোওয়েলিকে সংস্থাটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। যোগ দেবেন এবছর শেষে। এই নিয়োগকে ঐতিহাসিক আখ্যা দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে পড়া মেট্রোওয়েলি 1999 সাল থেকে যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসে কর্মরত আছেন। বর্তমানে প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত ও সম্মানিত মেট্রোওয়েলি জানান, MI6-এর প্রধান হিসেবে সন্ত্রাসবাদ ও শত্রু রাষ্ট্রের কর্মকাণ্ড প্রতিরোধে এবং সাইবার নিরাপত্তা নিয়ে দায়িত্ব পালন করবেন তিনি। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সঙ্গীত ব্র্যান্ড BTS-এর বর্ষপূর্তি উপলক্ষে দেশটিতে 2 দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে BTS ফেস্ট। দীর্ঘ বিরতির সামরিক প্রশিক্ষণ শেষ করে আবারও মঞ্চে ফিরল জনপ্রিয় K-পপ ব্র্যান্ড। এবারের বর্ষপূর্তিতে দেশ বিদেশ থেকে 60,000-এর বেশি BTS প্রেমীরা অংশ নেন। এ উৎসবে 20টিরও বেশি থিমযুক্ত বুথের আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব সঙ্গীতে উন্মাদনার আরেকটি নাম BTS। নতুন প্রজন্মের কাছে দক্ষিণ কোরিয়া মানেই BTS, আর BTS মানেই K-পপ তারকাদের মেলা, যেটি বাস্তবে দেখলেই মনে হবে এটি একটি ভিন্ন জগৎ, তরুণ তরুণীদের আবেগ অনুভূতির জায়গা। 2022 সালে ইয়েস কাম টু বুসান কনসার্টের পর দীর্ঘ বিরতি নিয়ে BTS এবার 12 বছর বর্ষপূর্তি উপলক্ষে মঞ্চ কাঁপানো পারফরমেন্স নিয়ে ফিরছে দলটি। এর মধ্যে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হলো সঙ্গীত প্রেমীদের। BTS-এর 12 বছর পূর্তিতে শুক্রবার ও শনিবার দক্ষিণ কোরিয়ার গোয়াংকিং টেক্সে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী BTS ফেস্টা। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও সকাল থেকে তীব্র রোদ উপেক্ষা করে দীর্ঘ 1 কিলোমিটারেরও বেশি বড় লাইনে দাঁড়িয়ে হলে প্রবেশ করে BTS প্রেমীরা। 60,000-এরও বেশি BTS প্রেমীদের মিলন মেলায়, যার বেশিরভাগই তরুণী ও বিদেশি। এই তারকারা কিছুদিন আগেই সামরিক প্রশিক্ষণ নিয়ে ব্যান্ডে যোগ দিয়েছেন। তাদের স্বাগত ও অভিনন্দন
অভিনন্দন জানাতেই আমরা এখানে এসেছি। বিটিএস এর 12তম জন্মদিনে তারা আবার পুরনো রূপে ফিরে এসেছে। বিটিএস এর প্রতি আমার ভালো লাগা থেকে এখানে আসা। 2021 সাল থেকে আমি তাদেরকে অনুসরণ করি। আমি এখানে আসতে পেরে এবং বিটিএস আর্মির সঙ্গে আনন্দ উপভোগ করতে পেরে অনেক আনন্দিত। টিমে থেকে আমি আজকে আসছি কারণ বিটিএস এর 12 বছর পূর্ণ হয়েছে। আমি বিটিএস কে চিনি 2018 সাল থেকে, আর পছন্দ হওয়া শুরু হয় 2000 ওদের ডিএনএ এরা থেকে। বিটিএস এর বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি বিটিএস ভক্তদের পক্ষ থেকে উপহার বিতরণ সহ নানা কার্যক্রমে অংশ নেন এই তরুণী। আমরা মনে করি এই প্রজেক্টের মাধ্যমে দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে আরো বেশি যেই মেলবন্ধন আছে এটা বৃদ্ধি পাবে। উৎসবে 20টিরও বেশি থিমযুক্ত বুথের আয়োজন করা হয়। আর্মি বোম, হোয়েল ফটো জোন, বিটিএস গেম জোন, বিটিএস প্রাপ্ত পুরস্কার প্রদর্শনকারী ট্রফি জোন সহ ছিল বয়েজ জোন, যেখানে বিটিএস সদস্যদের রেকর্ড করা বার্তা শুনতে পান ভক্তরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। যুক্তরাজ্যের কার্ডিফে অনুষ্ঠিত হলো বিগ হালাল ফুড ফেস্টিভ্যাল 2025। উৎসবে অংশ নেন নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষ। কার্ডিফের ওয়েলস মিলেনিয়াম সেন্টারে 14 ও 15 জুন 2 দিন ধরে এ উৎসব চলে। আশপাশের বিভিন্ন শহর থেকে আসা হাজারো মানুষের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। খাবারের বৈচিত্র্য আর সাংস্কৃতিক পরিবেশনা মিলিয়ে এটি পরিণত হয় এক মিলন মেলায়। আয়োজকরা জানান, শুধু মুসলিম কমিউনিটি নয়, সব ধর্ম বর্ণের মানুষকে এক ছাদের নিচে আনাই ছিল মূল লক্ষ্য। আগামী বছর আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা। আফ্রিকার দেশ লেসোথোতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী মাসেরুর একটি হেলথ কমপ্লেক্সে 350-র বেশি রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে লেসোথোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লেসোথোর সভাপতি মিরাজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেশটির লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার সেডিসো মুখেসি। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হোসেন সহ আরও অনেকে। গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। নতুন সাইকেলে ইতিবাচক ক্রিকেট খেলার লক্ষ্য টাইগারদের। তবে মিরাজের অসুস্থতা চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। ম্যাথিউসকে জয় দিয়ে বিদায় জানাতে চান লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। গলে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। 8 বছর পর গলে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। কন্ডিশন, উইকেট, সাম্প্রতিক ব্যর্থতা কিংবা মিরাজের অসুস্থতা, নানা সমস্যা থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ইতিবাচক বার্তা। নতুন টেস্ট সাইকেল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই দিয়ে। মূল মাঠে গা গরম করে শুরু প্রস্তুতি। স্পিন কোচ মুশতাক আহমেদ তার শিষ্যদের নিয়ে পর্যবেক্ষণ করলেন উইকেট। শন টেটো পেসারদের নিয়ে গেছেন পিচে। ফিল সিমন্সের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেন লিটন, জাকের, বিজয়রা। এ সময় হাতে কিছুটা চোট পান শান্ত, ছেড়ে যান মাঠ। পরে অবশ্য পুরো দমে ব্যাটিং করেছেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিংয়ে সময় দিয়েছেন বাকিরাও। গলে নতুন একটা শুরুর প্রত্যাশা শান্তর। আমরা যারা উপরের দিকে ব্যাটিং করি, এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বলেন, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে খুব বেশি সুখের স্মৃতি নেই। 26 টেস্টে মাত্র একটা জয় টাইগারদের। 5 ড্রয়ের বিপরীতে হার 20টি। গলের উইকেটটাও স্পিন স্বর্গ, তাই ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে বললেন টাইগার অধিনায়ক। মিরাজকে নিয়ে জানালেন চিন্তার কারণ। ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি। কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে, সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে।
ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট বলেই ম্যাচটি বিশেষ লঙ্কানদের কাছে। এই উইকেটে লাল বলে তারাও মাঠে নামবে লম্বা সময় পর। সতীর্থকে জয় দিয়ে বিদায় জানাতে প্রস্তুত লঙ্কান অধিনায়ক। একে তো টেস্ট সাইকেল, তার উপর অ্যাঞ্জেলোর শেষ ম্যাচ, তাই এই ম্যাচ আমাদের কাছে বাড়তি গুরুত্বের। আমাদের সবারই চেষ্টা থাকবে ওকে জয় উপহার দিয়ে বিদায় জানানো। গলে আমরা লম্বা সময় টেস্ট খেলিনি, তবে এটা নিয়ে ভাবছি না। ম্যাচের আগের দিন দুই অধিনায়ক হাসি মুখে অংশ নেন ট্রফি ফটো সেশনে। শেষ পর্যন্ত কাদের হাতে ওঠে ট্রফি সেটা সময় বলে দিবে। নতুন টেস্ট সাইকেল, নতুন এক শুরুর অপেক্ষা। দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত যেমনটা বলেছিলেন, আগের সাইকেলের চেয়ে এবার জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে চান। আর যার শুরুটা করতে চান গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে, যার জন্য সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত টিম বাংলাদেশ। গল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এদিকে গল টেস্টে মাঠে নামার আগে মিরাজের অসুস্থতায় বিপাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। উইকেট বিবেচনায় একাদশে প্রাধান্য পেতে পারেন স্পিনাররা। ডেপথ বাড়াতে 7 জন ব্যাটারের জায়গা হতে পারে স্কোয়াডে। লঙ্কানদের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ, গল থেকে তাই জানাচ্ছেন তারেক হাসান শিমুল। গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে 2026-27 যে টেস্ট সাইকেল রয়েছে, সেই সাইকেল বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশের স্কোয়াড যেটি রয়েছে, সেই স্কোয়াডে সবচেয়ে বড় যে সংখ্যাটি, সেই সংখ্যাটি অবশ্যই মেহেদী হাসান মিরাজ। তিনি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যুক্ত হলেও এই 2 দিন যে অনুশীলন করেছে, সেই 2 দিনের অনুশীলনে আসেননি। তার মানে হচ্ছে প্রথম টেস্টে তাকে অনেকটাই নিশ্চিত বলা যায় যে দেখা যাবে না। এই উইকেটের যেই চরিত্র, সেই চরিত্র বলে স্পিনাররাই এখানে রাজত্ব করবে। সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখেছি, নাজমুল হোসেন শান্ত, মমিনুলরাও স্পিন করেছে। পাশাপাশি স্পেশালিস্ট স্পিনারদের কথা যদি বলি, তাইজুল এবং কি হাসান মুরাদকে নিয়ে বিশেষভাবে কাজ করা হয়েছে যেমনটা দেখেছি। পাশাপাশি নাইম হাসান রয়েছে, তবে যতটুকু মনে হচ্ছে হাসান মুরাদ এবং কি তাইজুল, এই 2 স্পিনারের উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ব্যাটিং অর্ডারের কথা যদি বলি, শান্তকে হয়তো ওপেনিংয়ে দেখা যেতে পারে, তার সাথে সাদমান কিংবা এনামুল বিজয়। তবে সাদমানকে যদি সাম্প্রতিক পারফরমেন্সের কথা কিংবা রেগুলারলি টেস্ট খেলার দিকে তাকাই, সেক্ষেত্রে কিন্তু সাদমানকে প্রাধান্য দেওয়া হবে। মমিনুল রয়েছেন, যদি ওয়ান ডাউনের কথা বলি, 4 নম্বর পজিশনে মুশফিকের খেলতে পারেন, অথবা লিটন দাসকে 4 নম্বর পজিশনে প্রমোশন দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে মুশফিক 5 নম্বরে যাবেন। তার 6 নম্বর পজিশনে যদি দেখি, জাকের আলী অনেক ওয়েস্ট ইন্ডিজে ভালো পারফর্ম করেছেন। তারপরে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে কোচ সালাউদ্দিন বেশ খানিকটা সময় কাজ করেছেন, সেক্ষেত্রে অঙ্কন থাকতে পারেন একাদশে। এই 7 জনের একটা ব্যাটিং স্কোয়াড হয়তো আমরা দেখব। 2 জন পেসার যদি দলে নেওয়া হয়, সেক্ষেত্রে এবাদত এবং হাসান মাহমুদকে একাদশে যুক্ত করা হতে পারে। তো বৃষ্টির সংখ্যা কিংবা একাদশ নিয়ে জটিলতা যা কিছুই থাকুক, নিঃসন্দেহে বাংলাদেশ চাইবে তাদের নতুন টেস্ট সাইকেলটা আসলে একটা জয় দিয়ে শুরু করতে। যদিও শ্রীলঙ্কার মাটিতে বেশ চ্যালেঞ্জিং হবে, তারপরও বাংলাদেশের সবারই প্রত্যাশা একটা ইতিবাচক সূচনার। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। গল টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন লঙ্কান কিংবদন্তি অ্যাঞ্জেলো ম্যাথিউস। লঙ্কান বোর্ডও তাকে বিদায় জানাতে রেখেছে বিশেষ আয়োজন। শেষ টেস্টের আগে জানালেন, টাইমড আউট কাণ্ড নিয়ে কারো ওপর অভিযোগ নেই তার। বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাথিউসের ভালো বন্ধু বলেও জানান তিনি। গল থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ক্যালেন্ডারের পাতায় দীর্ঘ 16 বছর লাল বলে শ্রীলঙ্কা ক্রিকেটে যিনি ছিলেন পালাবদলের সময়ের অন্যতম কাণ্ডারি। এই গলেই শুরু করেছিলেন, এখানেই ইতি টানছেন বর্ণাঢ্য সাদা পোশাকি ক্যারিয়ারের। ব্যাট প্যাড তুলে রাখার আগে টেস্ট ক্যারিয়ারের শেষ অনুশীলন। হাসি মুখেই মাঠ ঘুরে দেখলেন, বাজছে যে বিদায়ের ঘণ্টা। প্রস্থান হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের। আভিজাত্যের লড়াইয়ে এই ভেন্যুর আছে আলাদা ঐতিহ্য। ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন বাংলাদেশকে। টাইমড আউট কাণ্ড নিয়ে ম্যাথিউস আর বাংলাদেশ ক্রিকেটারদের সম্পর্ক একটু অন্যরকমই বটে। তবে বিদায়বেলা সেসব ভুলে বাংলাদেশের ক্রিকেটারদের বন্ধু বললেন এই অলরাউন্ডার। Thank the Almighty for
টাইমড আউটের ঘটনাটা অপ্রত্যাশিত ছিল, যা এখন অতীত। সেসব মনে রাখতে চাই না। কারো প্রতি আমার কোনো অভিমান নেই। বাংলাদেশের ক্রিকেটাররা আমার বন্ধু, তাদের সঙ্গে খেলাটা সবসময় উপভোগ করি। বাংলাদেশের মাটিতেও আমার দারুণ কিছু স্মৃতি আছে। সাদা পোশাকে এখন পর্যন্ত ব্যাট হাতে হাঁকিয়েছেন 16টি সেঞ্চুরি, প্রায় 45 গড় সহ রয়েছে নামের পাশে 8,000-এর বেশি রান। টেস্টে তার চেয়ে শ্রীলঙ্কার হয়ে বেশি রান করেছেন মাত্র 2 জন, একজন কুমার সাঙ্গাকারা, অন্যজন দ্য গ্রেট মাহেলা জয়বর্ধনে। ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই, যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট ম্যাথিউস। আমার ক্যারিয়ার নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। ইনজুরিতে বাইরেও ছিলাম অনেকটা সময়, চড়াই উতরাই দেখেছি। শেষ কিছু ম্যাচে ভালো করতে পারিনি। আমার মনে হলো এটাই উত্তম সময়, তরুণরা তৈরি হতে পারবে। তাকে বিদায় জানাতে কোনো কার্পণ্য করেনি লঙ্কান বোর্ড। গোটা স্টেডিয়াম সেজেছে ম্যাথিউস সাজে। ক্যারিয়ারের যত কীর্তি আছে তার ছবিগুলো স্থান পেয়েছে মাঠের চারপাশে। গল টেস্টে জয় দিয়ে নিশ্চয়ই ভালো বিদায় জানাতে চাইবে সতীর্থ ক্রিকেটাররা। শেষটা যেমনই হোক, শ্রীলঙ্কান ক্রিকেটে রঙিন ফ্রেমেই থাকবেন দুঃসময়ের এই কাণ্ডারি। অ্যাঞ্জেলো ম্যাথিউস তার শেষ টেস্ট খেলবেন এই গলে। শ্রীলঙ্কান এই কিংবদন্তিকে শেষ বিদায় দেওয়ার জন্য সব ধরনের আয়োজন করেছে এসএলসি। এখান থেকে বাংলাদেশ কিছুটা হলেও শিক্ষা নিতে পারে। বাংলাদেশের ক্রিকেটকে যে পর্যায়ে সাকিব আল হাসান নিয়ে গেছেন, তার প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছে কি? যে শেষ টেস্টটি বাংলাদেশের মাটিতে খেলতে চেয়েছিলেন, সেই আশা পূরণ হবে কি সাকিবের? গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। চূড়ান্ত হয়েছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি। কলম্বোর প্রেমাদাসায় পাকিস্তানের বিপক্ষে টাইগ্রিসদের প্রথম ম্যাচ 2 অক্টোবর। একই ভেন্যুতে 5 অক্টোবর পাকিস্তান ভারত মহারণ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে 7টি করে ম্যাচ। পূর্বের শর্তানুসারে পাকিস্তান ভারতে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়, যে কারণে পরিবর্তিত হতে পারে সেমিফাইনাল আর ফাইনালের ভেন্যুও। পাকিস্তান ভারত যুদ্ধ সঙ্গে সৃষ্ট জটিল পরিস্থিতি এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপকে। ভারতের সাবেক একাধিক ক্রিকেটার চাইছিল নিকট ভবিষ্যতে আর পাকিস্তানের বিপক্ষে না খেলতে। তাতে সমস্যা নেয় ভিন্ন দিকে মোড়। প্রথমত বিশ্বকাপের স্বাগতিক ভারত, তার উপর নিয়ম বলছে পাকিস্তানকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন অসম্ভব। তাই তো ভারতের পরিকল্পনা ধোপে না টিকলেও কেটে গেছে টুর্নামেন্ট নিয়ে শঙ্কার কালো মেঘ। সেপ্টেম্বর টু নভেম্বরে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেখানে ভারত পাকিস্তান মর্যাদার লড়াই 5 অক্টোবর। ভেন্যু কলম্বোর প্রেমাদাসা। অবশ্য এর আগেই শুরু হবে টুর্নামেন্ট। 30 সেপ্টেম্বর টিম ইন্ডিয়া খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। শর্ত অনুসারে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে লঙ্কাপুরীতে। কলম্বো সহ এবারের বিশ্বকাপ হবে 5 ভেন্যুতে: বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, ইন্দোর আর গুয়াহাটি। টাইগ্রিসদের দ্বিতীয় ম্যাচ 7 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর 10, 13, 16, 20 আর 26 অক্টোবর জ্যোতির দলের প্রতিপক্ষ যথাক্রমে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর স্বাগতিক ভারত। অর্থাৎ ইন্দোর ছাড়া বাকি 4 ভেন্যুতেই ভ্রমণ করবে টিম টাইগ্রেস। এ নিয়ে টানা 2 বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে গেল শুক্রবার থেকে শুরু হয়েছে টাইগ্রেসদের অনুশীলন। চলবে 29 জুন পর্যন্ত। এরপর সিলেটে যাবে সারওয়ান ইমরান শিষ্যরা। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ের শুরুতে 3 ম্যাচের একটি সিরিজ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত সেই সিরিজ হলে সবগুলো ম্যাচই হবে লাক্কাতুরায়। ভারতের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপের আগ পর্যন্ত কয়েক ধাপে সিলেটেই ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা। তেহরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি নেতানিয়াহুর। বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত। বিতর্কিত 3 জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। যমুনায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, সম্মতি দিয়েছে রাজনৈতিক দলগুলোও। এবং লন্ডনে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ। সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, বলছে বিএনপি। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নেতাদের বৈঠক।
এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।